ফের কলকাতার এক নামী শিক্ষা কেন্দ্রে ধর্ষণের শিকার হলো এক 24 বছরের তরুণী। जब एक व्यक्ति मेरे साथ जबरदस्ती कर रहा था तब बाकी दो खड़े होकर तमाशा देख रहे थे। ये कोलकाता की उस लॉ छात्रा का दर्द है जिसके साथ कॉलेज में गैंग रेप किया गया। বিয়ের প্রস্তাবে না বলার জন্যই এরকম হিংস্র ঘটনা। আরজিকর হাসপাতালের ঘটনার মতন এটাও কি ধামাচাপা পড়ে যাবে? Submission of the CBI is self-contradictory. আবারও শুরু হবে রাত দখলের লড়াই। আদৌ নির্যাতিতার পরিবার বিচার পাবে তো? আর যেখানে আইন আদালত নিয়ে পড়াশোনা করতে গিয়ে ধর্ষিত হতে হয়, সেখানে আইনের ধারা অনুযায়ী দোষীদের প্রকৃত সাজা হবে তো? ঘটনাটি ঘটেছে 25শে জুন সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসের ভিতরেই। ইতিমধ্যে এই ঘটনার জেরে কলকাতা পুলিশ 3 জনকে গ্রেফতারও করেছে। অভিযুক্তদের নাম জাইব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় এবং মনোজিৎ মিশ্র। এদের মধ্যে জাইব এবং প্রমিত এরা হলো কলেজের বর্তমান ছাত্র, কিন্তু মনোজিৎ মিশ্র হলো সেই কলেজের একজন প্রাক্তন ছাত্র ও একই সাথে সেই কলেজের টিএমসিপি ছাত্র ইউনিটের একজন প্রাক্তন ছাত্র নেতা। জানি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানুতর, কিন্তু ঠিক কি হয়েছিল সেদিন চলো আজকের এই ভিডিওতে জেনে নিই পুরো ঘটনাটার কথা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেই দিন পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য ওই তরুণী কলেজে গিয়েছিল। ফর্ম ফিল আপ হয়ে গেলে ঠিক দুপুর 12টা 5 নাগাদ সে ইউনিয়ন রুমে ঢোকে। কলেজের প্রাক্তন প্রভাবশালী ছাত্র নেতা মনোজিৎ মিশ্র সেদিন কলেজের কিছু ছেলে মেয়েদের নিয়ে একটা মিটিং ডাকে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী জানা যাচ্ছে সেই দিন তাকে কলেজের জিএস অর্থাৎ জেনারেল সেক্রেটারি পদ পাইয়ে দেওয়ার জন্য তাকে প্রলোভন দেখানো হয় এবং তাকে ওই মিটিংয়ে ডাকা হয়েছিল। বিকেল 4টে নাগাদ কলেজ ছুটির পরই অধিকাংশ ছাত্রছাত্রী কলেজ ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু ওই নেতা তাকে আটকায় এবং বলে যে আরও কিছুক্ষণ থেকে যাও তুমি। ফলে সে ইউনিয়ন রুমেই গল্প করতে থাকে। তবে সেই সময়তেও কিছু বর্তমান সহপাঠীরা তার সঙ্গে ছিল, যাদেরকে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সন্ধে 6টা 10 নাগাদ ফের একবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে গেলে আবারও ওই নেতা তাকে আটকায় এবং আরও কিছুক্ষণ থেকে যেতে বলে। বাকি যারা ছিল তারা সেই সময় কলেজ থেকে বেরিয়ে যায়, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। রয়ে যায় শুধু জাইব, প্রমিত, মনোজিৎ এবং ওই তরুণী। এরপর অভিযুক্ত মনোজিৎ মিশ্র তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সেই প্রস্তাব তরুণী প্রত্যাখ্যান করে এবং বলে যে তার প্রেমিক রয়েছে, সে কিছুতেই অন্য কাউকে বিয়ে করতে চায় না। ঘড়িতে তখন বাজে 7:30। সে তখন ইউনিয়ন রুম ছেড়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু এবারও সেই ছাত্রনেতা তাকে আটকায়, কিন্তু এইবার ছিল জোরপূর্বক একটা বাধা দেওয়া। সেখানে উপস্থিত বাকি দুজনকে সে বাইরে বেরিয়ে যেতে বলে এবং ইউনিয়ন রুমের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয় মনোজিৎ। এরপরই তার সাথে জোরাজুরি করতে শুরু করে, শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টাও করে সে। তরুণীর বারবার অনুরোধের পরেও সেই কথায় কান দিতে নাড়াচ্ছিল ওই মনোজিৎ। তরুণী এও জানায় সেই সময় তার প্রবল প্যানিক অ্যাটাক হয় এবং শ্বাসকষ্ট হচ্ছে, সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। অনেকবার অনুরোধ করার পর তাকে ইনহেলার দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ঠিক 8টা 29 নাগাদ জাইব নামক একজন ইনহেলার কিনতে বাইরে বের হয়। কলেজের পাশেই 100 মিটারের মধ্যেই ইথান ফার্মা থেকে সে ইনহেলার কেনে। তরুণীর শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হলে সে আবারও ইউনিয়ন রুম থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে ফের আটকে দেওয়া হয়। আর এরপরই সেই অভিযুক্ত মনোজিৎ মিশ্র তাকে জোর করে কলেজের টয়লেটের সামনে গার্ড রুমে নিয়ে যায়। সেখানে উপস্থিত থাকা নিরাপত্তারক্ষীকে মনোজিৎ সরিয়ে দেয়, বলে অন্য ঘরে যাও তুমি। এমনকি তার ফোন অবধি কেড়ে নেওয়া হয়েছিল। ভাবতে পারছো? নির্যাতিতার বয়ান অনুসারে এটাও জানা যাচ্ছে এরপরই মনোজিৎ গার্ড রুমের ভেতরে তাকে বিবস্ত্র করে ধর্ষণ করে এবং হকি স্টিক দিয়ে তার গায়ে আঘাত করে। বাকি দুজন নীরব দর্শকের মতন মোবাইলে ভিডিও করতে থাকে। যেই ভিডিও দেখিয়ে ওই নির্যাতিতাকে ব্ল্যাকমেল পর্যন্ত করা হয়, এমনকি তার মা, বাবা ও তার প্রেমিককে হত্যা করার ভয়ও দেখানো হয়। এখানে একটা জিনিস জানিয়ে রাখা উচিত যে এই ঘটনা প্রথমে চেপে দেওয়া হয়েছিল জানো, কিন্তু নির্যাতিতার বাবা একজন সক্রিয় তৃণমূল কংগ্রেসেরই কর্মী। ঘটনা জানা মাত্রই তিনি সবার প্রথমে রাজ্যের এক মন্ত্রীর কাছে দ্বারস্থ হয়। সেই সূত্রেই পুলিশে অভিযোগ জানানো হয় এবং 2 ঘন্টার মধ্যেই 3 জনকে গ্রেফতার করে পুলিশ। খাস কলকাতার বুকে কসবার মতন জনবহুল এলাকায় এমনই একটা নির্মম ঘটনা ঘটে যাওয়া সত্যি ঘৃণ্য এবং নক্কারজনক। এর আগে আমরা আরজিকর মেডিকেল কলেজের ঘটনার সাক্ষী থেকেছি, যার বিচার আজ অবধি হয়নি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এমনই এক ঘটনা নারীদের সুরক্ষার দিকে প্রশ্ন তুলে দিয়েছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই রিপোর্ট অনুযায়ী কলকাতা কি সত্যি মেয়েদের জন্য আর নিরাপদ নয়? এই প্রশ্ন কিন্তু বারংবার উঠছে। যাই হোক,
এই ঘটনা থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। প্রথম প্রশ্ন, নির্যাতিতার বয়ান অনুসারে জানা যাচ্ছে 3 জনের মধ্যে মনোজিৎ মিশ্র হলো মূল অভিযুক্ত এবং ধর্ষণকারী, বাকি 2 জন ছিল প্রত্যক্ষদর্শী এবং তাকে সাহায্য করেছিল কিছুটা। কিন্তু কে এই মনোজিৎ মিশ্র, তার এত ক্ষমতা হলো কি করে? আর এটা প্রথম ঘটনা নয়, কিন্তু এর আগেও বহু ঘটনায় তার নামে পুলিশে অভিযোগ করা হয়েছে। ইন্ডিয়া টুডের এই প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে 2013 সালে কলেজেরই এক ক্যাটারিং কর্মীকে ছুরি দিয়ে আঙুল কেটে দেওয়ার অভিযোগে তার নামে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা দায়ের হয়। এরপর টানা 3 বছর সে গা ঢাকা দিয়ে থাকে। 2016 সালে সেই মামলা মোটামুটি ধামাচাপা পড়ে যেতে সে আবার ফিরে আসে সেই কলেজে। এছাড়াও 2019 সালে শ্লীলতাহানির অভিযোগে তার নামে আরও একবার মামলা দায়ের হয় এবং ঠিক সেই বছরেই মানে 2019-এই হরিদেবপুরে এক বন্ধুর বাড়িতে চুরি করার অভিযোগে হরিদেবপুর থানায় তার নামে অভিযোগও দায়ের হয়। আচ্ছা, এটাও জানি রাখি, সে কালীঘাটের একটি বাড়িতে একাই থাকে। প্রতিবেশীদের অভিযোগ সে হামেশাই বহু রাত অবধি মদ্যপান করত এবং করেও, এবং প্রায় সময়তেই তাদের সাথে ঝামেলা লেগে থাকে। মনোজিতের বাবা কালীঘাটের অঞ্চলেই একজন পুরোহিত। আর এটাও জানা যাচ্ছে যে বজবজ এলাকার এক তৃণমূল বিধায়কের সুপারিশে সে কলেজে অস্থায়ী কর্মী হিসাবে নিযুক্ত হয়। প্রশ্ন উঠছে, যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ ছিল এবং তার যে কীর্তিকলাপ এটা তো প্রায় প্রত্যেকেই জানে, তারপরও তাকে কিভাবে এই পদে নিযুক্ত করা হয়? আর এই মনোজিতের জন্যই অবৈধভাবে ছাত্রছাত্রীরা ভর্তি হতো এই কলেজে, অর্থাৎ এখানে কালো টাকাও জড়িয়ে রয়েছে। আর একটা ঘটনার কথা বলি। 2022 সালে ডিসেম্বর মাসে দেবজিৎ হালদার নামক এক প্রথম বর্ষের ছাত্র এই মনোজিতের হাতে র্যাগিংয়ের শিকার হয়। দেবজিতের বাবা এবং ভাই অভিযোগ জানাতে গেলে তাদেরই হেনস্থা করা হয় সেই কলেজে, এবং পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়ে কোনো লাভই হয়নি এবং সেই জন্য দেবজিৎ সে কলেজ পর্যন্ত ছেড়ে দেয়। তবে মনোজিৎ একদমই শুধরায়নি। এই ঘটনাটা না হয় সবার সামনে চলে এসেছে বলে, না হলে এমন অনেক ঘটনা আছে যেগুলো হয়তো ধামাচাপা পড়ে গেছে। সাউথ ক্যালকাটা ল কলেজের সহসভাপতি মিস নয়না চ্যাটার্জি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অভিযুক্ত মনোজিৎ মিশ্র হলো কলেজের এক প্রাক্তন ছাত্র এবং কিছু মাস আগেই তাকে কলেজের এক অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত করা হয়েছে। কলেজের স্থায়ী কর্মীদের সংখ্যা কমে যাওয়ার ফলে কলেজ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়। তবে ফেলুদার ভাষায় এই সিদ্ধান্ত হাইলি সাসপিশিয়াস। মনোজিৎ মিশ্রর পূর্বের কার্যকলাপ কলেজের বর্তমান ছাত্রদের হয়তো জানা নাও থাকতে পারে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে জানতো না, এটা কেউ বিশ্বাস করবে না। তাহলে কি এখানে কোনো রাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে? এই প্রশ্ন তো আসবেই বারংবার। দ্বিতীয় প্রশ্ন, আরজিকর কাণ্ডের সময় আমরা প্রতিবাদের ঝড় বয়ে যেতে দেখেছি, কিন্তু তার সাথে সাথে এটাও দেখেছি যে একদল মানুষ তাদের রাজনৈতিক স্বার্থ পূরণ করার উদ্দেশ্যে রাস্তায় নেমেছে। এইবারও কি ঠিক সেই একই জিনিস শুরু হয়েছে? বিচারের দাবিতে রাস্তায় নেমে তারা শুধুমাত্র তাদের রাজনৈতিক জায়গা মজবুত করার চেষ্টা করে চলেছে। মূল ঘটনা নিয়ে এরা কি আদৌ চিন্তিত? কবে বন্ধ হবে এসব? কেনই বা হচ্ছে এসব? এবং শেষ প্রশ্ন, এইসবের উৎসটা ঠিক কোথায়? টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে গোটা ভারতে গড়ে 13 বছর বয়স থেকেই ছেলেমেয়েরা পর্ন ভিডিও দেখা শুরু করে দেয়। যদিও ভারত সরকার সব ধরনের পর্ন সাইট ব্যান করেছে। একটু হেসেই বললাম, কারণ সত্যিটা আমরা সবাই জানি কি হয়েছে আদেও। যাই হোক, কিন্তু এতে লাভের বদলে বরং উল্টো প্রভাব পড়েছে এই আজকালকার ছেলেমেয়েদের ওপর। ছেলেমেয়েদের মনে বেশি করে পর্ন ভিডিও দেখার কৌতূহল জেগেছে, যার ফলে তারা আরও বেশি করে পর্নোগ্রাফির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। ওই প্রতিবেদনে এও জানা যাচ্ছে যে ছুটির দিনে ইন্টারনেট ট্রাফিকের প্রায় 80% শুধুমাত্র এই পর্ন ওয়েবসাইটেরই হয়, আর এটা অন্য কোনো দেশের নয়, ইন্ডিয়ার কথা বললাম। এই ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট দেখা ভালো না খারাপ সেটা আলোচনার বিষয়, কিন্তু অতিরিক্ত পরিমাণে ছোট বয়স থেকেই এইসবের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া কোথাও গিয়ে এক কৌতূহলের সৃষ্টি করে। ধীরে ধীরে তারা সেই যৌনতার খিদেতে রেপিস্ট হয়ে ওঠে। তবে এর সাথে সাথে প্রশাসনিক গাফিলতির কথা কোথাও কিন্তু অস্বীকার করা যায় না। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী গোটা ভারতে যতগুলো মামলা ধর্ষণের অভিযোগে আদালতে পৌঁছেছে তার মধ্যে মাত্র 2.56% ক্ষেত্রেই দোষীরা সাজা পেয়েছে। আবার ওদিকে ধর্ষণ করার চেষ্টা হয়েছে এমন অভিযোগে কোনো মামলা দায়ের হলে সেক্ষেত্রে দোষী সাব্যস্ত হয়েছে মাত্র 0.92% মানুষ। বিজনেস অনলাইনে প্রকাশিত এই চারটি একবার দেখো, তাহলেই সব বুঝতে পারবে তোমরা। প্রশাসনিক স্তরের এমন গাফিলতি, ক্ষমতার অপপ্রয়োগের ফলে আজ এমন ঘটনা সারা দেশে ঘটেই চলেছে।
এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে চারিদিকে অশিক্ষার কারণে এগুলো হচ্ছে। হ্যাঁ, অশিক্ষা অবশ্যই একটা কারণ, তবে বিষয়টা শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মধ্যেই নেই। আজ কানপুরের একটি ঘটনার কথা বলি। এক নেভি অফিসার তার বন্ধুর বোনকে নিয়ে একটি হোটেলে যায় এবং সেখানে জুসের সাথে মাদক দ্রব্য মিশিয়ে তাকে অজ্ঞান করে ধর্ষণ করে। টাইমস অফ ইন্ডিয়ার এই প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে যে অভিযুক্ত ছিল নির্যাতিতার দাদার বন্ধু। সে প্রায় তাদের বাড়িতে আসতো, এমনকি যখন তার দাদা বাড়িতে থাকতো না তখনও আসতো। তাহলে তোমরাই ভাবো, একজন মানুষ যে পেশায় নেভি অফিসার, সেও যদি এমন ঘটনার সাথে যুক্ত থাকতে পারে, তাহলে মানুষ বিশ্বাস করবে কাকে? হরিয়ানাতে এক পুত্রবধূকে ধর্ষণ ও খুন করে তাকে 10 ফিট গভীর গর্তে ফেলে দেয় এক শ্বশুরমশাই। আজ গোটা ভারত জুড়ে একটার পর একটা ধর্ষণ কাণ্ড ঘটে চলেছে। তেমনই নতুন আইন নিয়ে আসা হচ্ছে সরকারের তরফ থেকে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। তোমাদের কি মনে হয়, পশ্চিমবঙ্গে অপরাজিতা বিল কিংবা বর্তমান সরকারের বদলে অন্য কেউ যদি সরকার আসে, তাহলে কি এই ধরনের ঘটনা বন্ধ হয়ে যাবে? কারণ অন্যান্য রাজ্যে টিএমসির সরকার নেই, কিন্তু সেখানে ক্ষমতায় রয়েছে অন্যান্য রাজনৈতিক দল। তবে হ্যাঁ, এটা বলতে পারো যে বর্তমান সরকারের আমলে এই ধরনের ঘটনায় যদি দোষীরা প্রকৃত শাস্তি পেত, তাহলে হয়তো আমরা জোর গলায় বলতে পারতাম কলকাতা ইজ দ্য সিটি অফ জয়। তোমাদের কি মনে হয়, এটাও কি আরজিকর ঘটনার মতন ওই মিছিল মিটিং সেখানে এসে থেমে যাবে, নাকি এই ঘটনার বিচার পাবো আমরা? ভিডিওটিতে তোমাদের মতামত জানিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আর তার সঙ্গে সঙ্গে পেজটিকে ফলো করে নিও।